স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়রামবাটি কামারপুকুর ওয়ান ডে আউটিংয়ে। আমি, দাদা আর বরুণ। বরুণ কোথায়? আমরা তিনজনে আজকে যাচ্ছি। রাইমার পাপাই তো কালকেই ফিরে গেছে, ওদের অফিস আছে। তো আজকে সারাটা দিন আমরা ঘুরবো, প্রচণ্ড মজা করব। তোমরাও চলো আমাদের সঙ্গে, দেখতে থাকো ব্লগটা। আশা করছি অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের এই পুরো সারা দিনে আমাদের এই ঘোরায় সবথেকে যাকে মিস করব সেটা হচ্ছে আমাদের দিদি। দিদি ভীষণ ভালোবাসে ঠাকুরের জায়গা, অথচ দিদি আসতে পারলো না। ঠিক আছে, নেক্সট টাইম কখনো হবে। দিদি আমাদের এই ব্লগে আমাদের সাথে এনজয় করে নেবে। ঠিক আছে, চলো। আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। বেরোনোর কথা ছিল 8টার সময়, কিন্তু বাঙালি অন টাইম বেরোবে এটা কি হতে পারে? একদমই নয়। তো 8:30 বাজে এখন। শুরু করলাম আমাদের জার্নি। মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। আর দেখা যাক রাস্তায় কোনো যানজট পাই কি না, বা কি হয়, কখন গিয়ে পৌঁছই। চলো। গ্লাসটা তুলে দাও। গাড়ি চলতে শুরু করেছে। সকালে তো আমরা কিছুই খাইনি, চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম। তো এখন একটুখানি এই যে কেক খেয়ে নেওয়া হবে। আমরা চলে এসেছি নালিকুলে। তো এখন একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। অনেকক্ষণ গাড়িতে যেতে আমার ভীষণ কষ্ট হয়, আমার ভীষণ কার সিকনেস আছে আর কি। তো মাঝে মাঝে একটুখানি দাঁড়ালে আমার ভালো লাগে না, সেই জন্য একটুখানি দাঁড়ালাম। আর বরুণ দাদা আর আমাদের যে আজকের পাইলট সঞ্জয়, ওরা একটুখানি চা খাবে, আর আমি একটু হাঁটাহাঁটি করছি, এই আর কি। এখন আমাদের সকালের কি টি ব্রেক। এরপরে যাচ্ছে আমরা তারকেশ্বর। হ্যাঁ, আমি তো খাবো না বললাম, কিন্তু এই যে দাদা নিয়ে ফেলেছে, তাই এখন খেতে হবে চা। বাজে 11:30। ব্রেকফাস্ট তো খাওয়া হয়নি। এখন বাড়ি থেকে যে ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলাম, সেই ব্রেকফাস্টটা এবার খেয়ে নেওয়া হবে। নাও, ব্রেকফাস্ট হচ্ছে। বাড়ি থেকে আনা হয়েছিল ডালপুরি, আলুর দম আর মিষ্টি। আর নেবে না? এখন আমরা আছি জয়রামবাটিতে। হ্যাঁ, আমরা এখন আছি জয়রামবাটিতে। এখানে জুতো খুলে তারপরে প্রবেশ করব ভেতরে। আর এটা হচ্ছে সারদা মায়ের বাবার বাড়ি। একদম নস্টালজিক একটা জায়গা, ভাবলেই কেমন লাগে, খুব সুন্দর। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। জানি না মন্দির এখনও খোলা আছে কি না, তবে দেখি গিয়ে, টাইমিংটা ঠিক জানি না। তো চলো ভেতরে যাওয়া যাক। আগে এখানে জুতো খুলি। এই যে এখানে জুতো খুলতে হবে।
জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করব। 1 মিনিটের জন্য এই মাতৃমূর্তিকে আর দর্শন করা হলো না। মন্দির এখন বন্ধ থাকবে ঘন্টা 4 জন্য। দাদার জন্য সত্যিই খুব খারাপ লাগছিল। দাদা কত দূর থেকে এসেছে শুধু এই মাতৃমূর্তি দর্শন করবে বলে। বরুণ আর আমার আগে একবার আসা হয়েছিল, তখন আমরা দর্শন করতে পেরেছিলাম। সময়টা এমনই যে আমরা তো অনেকটা দূর থেকে এসেছি, প্রায় 4 ঘন্টা ট্রাভেল করে, তো আস্তে আস্তেই এই সময়টা পেরিয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম গোশালার দিকে। আজকে কিন্তু অনেক দর্শনার্থী এসেছে জয়রামবাটিতে। ভোগের প্রসাদের লাইনটা শুধু একবার দেখো, কত মানুষ একটু প্রসাদের আশায় এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছে। যদিও এটা শীতকাল বলেই সম্ভব, তবুও রোদটা কিন্তু ছিল আজকে বেশ চড়া। গোশালার পাশেই এই জায়গাটা চোখে পড়ল। এটা হচ্ছে প্রসাদ বিতরণ স্থল। 6 বছর আগে আমরা যখন এসেছিলাম তখন এটা জমি ছিল, এখন এখানে একটা সুন্দর কনস্ট্রাকশন হয়েছে। আমরা এগিয়ে চললাম সেটার দিকে। এটা হচ্ছে নতুন প্রসাদ বিতরণের জন্য তৈরি হয়েছে। এখনো এটা ওপেনিং হয়নি, কয়েকদিনের মধ্যেই ওপেনিং হবে। কত বড় জায়গাটা শুধু দেখো, বিশাল বড় একটা এরিয়া। এখানে বহু মানুষ একসঙ্গে বসে প্রসাদ খেতে পারবেন। জয়রামবাটি ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে কামারপুকুরের দিকে। তো এখন 10 কিলোমিটার না, জয়রামবাটি থেকে কামারপুকুরের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। তো ওখানে যাই। তবে আমাদের টাইমিংটা মনে হচ্ছে একটু আরও আগে বেরোলে ভালো হতো। মন্দিরগুলো অনেক জায়গাতেই দেখছি যে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন কামারপুকুরে গিয়ে দেখা যাক কি হয়। কামারপুকুরে পৌঁছে গাড়িটা পার্কিং করে আমরা একটা টোটো নিয়ে নিলাম কামারপুকুরের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার জন্য। ইনি হচ্ছেন লাহাবাবু, কামারপুকুরের জমিদার, যিনি রামকৃষ্ণদেবের বাবাকে জমি দিয়েছিলেন এখানে বসবাস স্থাপন করার জন্য। দেড়ে গ্রাম থেকে মাথায় করে কুলদেবতাকে নিয়ে এসে রামকৃষ্ণদেবের বাবা এখানেই বসবাস স্থাপন করেন। আর এই প্রসন্নময়ী দেবীকে দেখলে তিনি হচ্ছেন রামকৃষ্ণদেবকে গোপাল স্নেহে যত্ন করতেন। আর এই সেই পুকুর, যে পুকুরের নামে এখানকার নাম হয়েছে কামারপুকুর। লাহাবাবুর অনেক রকম বাহিনী ছিল, লেঠেল বাহিনী, কামার বাহিনী। এই কামাররাই এই পুকুরটা খনন করেছিল। আর এই সেই চিনু শাখারির বাড়ি, চিনু শাখারি যিনি রামকৃষ্ণদেবকে প্রত্যেক দিন মাঠে মাঠে নিয়ে ঘোরাতেন আর নির্দিষ্ট সময়ে সাদা বোঁদে আর জিলিপি খাওয়াতেন। এই চিনু শাখারি মা শারদাকে প্রথম শাখা পরিয়েছিলেন। বাড়িটা এখন যদিও আধুনিকতার মোড়কে মুড়িয়ে আছে, কিন্তু একটা অন্যরকম স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই মহিষী নারীর বাড়ির সামনে, যিনি হলেন ধনী কামাল। এই ধনী কামাল হলেন রামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবীর সহচরী, রামকৃষ্ণদেবের দাইমা। ইনি কোলে পিঠে মানুষ করেছেন রামকৃষ্ণদেবকে। পরে পৈতের সময় ভিক্ষে মাও হয়েছিলেন। ডান দিকে আমরা দেখছি ভবতারিণী মায়ের মন্দির, আর বাঁদিকে নিস্তারিণী মায়ের মন্দির। এই পুরো পাড়াটাই হচ্ছে কামারপাড়া। ধনী কামালকে সম্মান দেবার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়ে এখানে বড় করে উৎসব পালন করা হয়। এটা হচ্ছে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরটা লাহাবাবুদের জমিদার বাড়ি। যে অংশটা আমরা দেখছি এটা হচ্ছে 3 তলা, ভূগর্ভস্থ আছে আরও 2টি তলা। সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। রামকৃষ্ণদেবের বাবার দেড়ে গ্রাম থেকে কামারপুকুর আসা, রামকৃষ্ণদেবের জন্ম, বড় হওয়া, বিয়ে, সব কিছুই এখানে মূর্তির আকারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের রামকৃষ্ণদেবের জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণী এখান থেকেই জানতে পারে। বেশ সুন্দর কিন্তু সাজানো রয়েছে চারিপাশটা। রামকৃষ্ণদেবের যে বিবাহ বাসর,
সেই বিবাহ বাসরের গল্পটাও কিন্তু খুবই অন্যরকম। এখানে সেই সব গল্প বলতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তবু তোমরা যদি এখানে আসো, একটা মোটামুটি অনুমান তোমরা এখান থেকে করতে পারবে। আর এটা হচ্ছে রাসলীলার মূর্তি। বেশ সুন্দর কিন্তু চারিপাশটা সাজানো, দেখতে বেশ লাগছিল। চলো এবার যাই রামকৃষ্ণদেবের পাঠশালায়। পাঠশালাটি সেই সময় থেকে এখন পর্যন্ত একই রকম কিন্তু আছে। আমি এখন দাঁড়িয়ে আছি কামারপুকুরের এক পুণ্যভূমিতে। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পাঠশালা, যিনি 5 বছর বয়সে এই পাঠশালায় এসেছিলেন প্রথম জ্ঞান আহরণের জন্য। আর এটা ছিল তদানীন্তন যে লাহাবাবু, এখানকার যারা জমিদার ছিলেন, সেই জমিদার বাবুদের পাঠশালা। সেখানেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ইনি এসেছিলেন 5 বছর বয়সে এখানে প্রথম পাঠ নেবার জন্য। এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মণ্ডপ। সেই সময় থেকে একই ঐতিহ্য মেনে এখনও দুর্গাপুজো 10 দিন ধরে এখানে পালন হয়। আর সেই সঙ্গে যাত্রাপালা থেকে শুরু করে সব কিছুই এখানে হয়। আর এই যে মঞ্চ, এখানেই হতো সেই আমলে যাত্রাপালা। আজ অবশ্য এখানে শিব মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায়। এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের মোট 3 বার ভাব সমাধিস্থ হয়েছিল। তো এটা হচ্ছে তৃতীয়বার, যখন ইনি এখানে একটা যাত্রা আর কি মঞ্চস্থ করছিলেন। শিবের ভূমিকায় অভিনয় করতে করতে হঠাৎ করেই তার ভাব চলে আসে এবং এখানে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো এটা এখন সেই জন্য এখানে একটা শিবের মন্দির করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটাও কিন্তু কামারপুকুরের একটা বড় পুণ্যভূমি। পুরো কামারপুকুরটাই হচ্ছে পুণ্যভূমি, তাও এগুলো হচ্ছে সব বিশেষ বিশেষ জায়গা। আমরা এখন যাচ্ছি দারিয়াপুর। এই দারিয়াপুরে রামকৃষ্ণদেবের বাবা জন্মগ্রহণ করেছিলেন এবং জীবনের অনেকটা সময় উনি ওখানে ছিলেন। হঠাৎ করে উনি সিদ্ধান্ত নেন যে উনি চলে আসবেন কামারপুকুরে। তখন স্ত্রী এবং কুলদেবতাকে মাথায় করে নিয়ে উনি পৌঁছে যান কামারপুকুরে ওনার বন্ধুর বাড়িতে। তারপরে লাহাবাবুরা ওনাকে জমি দেন। লাহাবাবুদের বিভিন্ন মন্দিরে উনি পূজার্চনা করতেন। তারপর থেকে উনি কামারপুকুরেই বসবাস স্থাপন করেন। মাঠ ঘাট পুকুর সাথে চাষবাস দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দারিয়াপুরে। এখন এই দারিয়াপুরকে দেড়ে গ্রাম বলেই সবাই চেনে। হুগলি ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্তে এই গ্রামটি অবস্থিত। ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে 80টি অনাথ বাচ্চার ভরণ পোষণ পড়াশোনা সব কিছুর দায়িত্ব এনারা নিজ কাঁধে তুলে নিয়েছেন। তোমরাও যদি চাও 2 দিন এই নিরিবিলি শান্ত পরিবেশে একদম সাধারণভাবে কাটাতে, তাহলে যোগাযোগ করতে পারো এনাদের সঙ্গে। এই হচ্ছে সেই বাড়ি যেখানে থাকতেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাবা। তারপরে উনি এখান থেকে চলে যান কামারপুকুরে। এখনও বাড়িটা কিন্তু এরকমভাবেই অক্ষত আছে। আমরা যেখানেই লাঞ্চ করলাম, খুব ভালো লাগছে যে রামকৃষ্ণদেবের যে বাবার বাড়ি, সেই বাড়িতে বসে আজকে আমরা অন্ন গ্রহণ করলাম। এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার, খুব ভালো লাগছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম অনেক ভালো ভালো জামা কাপড় থাকে যেগুলো আমরা আর ইউজ করি না। কাপড় জামা জুতো ব্যাগ বেডশিট সব কিছুই কিন্তু আমরা এই মানুষগুলোর জন্য নিয়ে আসতে পারি একটু কষ্ট করে। মানুষগুলো এগুলোর জন্য অপেক্ষা করে থাকে। কামারপুকুরে এলে তোমরা যদি একটু কষ্ট করে এনাদের জন্য 2-4টে করে নিয়ে আসতে পারো, তাহলে এনারা খুব খুশি হবে, সঙ্গে উপকৃতও হবে। আমি এসব জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখানো একদমই পছন্দ করি না। একটু ছোট্ট করে দেখালাম, যদি কেউ জানতে পারে আর এই মানুষগুলোর সাহায্যার্থে এগিয়ে আসে, শুধুমাত্র সেই কারণেই।
মূল মন্দির এখনো খোলেনি, তাই আমরা পুকুর পাড়ে বসে আছি। এই পুকুর হচ্ছে মা শারদার স্নানের পুকুর। এই হচ্ছে মা শারদার বাড়ি। এই বাড়ি উল্টো দিকের রাস্তা দিয়ে এসেই হচ্ছে ওই পুকুরটা, যে পুকুরে মা স্নান করতেন। কি ভালো লাগছিল এখানে বসে থাকতে। এখন ওখানে মাছেদের রাজত্ব। আমরা একটু ডাবের জলে গলাটা ভিজিয়ে নিলাম। প্রচণ্ড ঘোরাঘুরি হচ্ছে সকাল থেকে, তাই এবার একটু একটু কিন্তু টায়ার্ড হতে শুরু করেছি। এখন বাজে 3:30। এবার মন্দিরের দরজা খুলে দিয়েছে। আমরা প্রবেশ করলাম মন্দির চত্বরে। এই শান্ত নিরিবিলি পরিবেশটা যেন মনকে ছুঁয়ে যাচ্ছিল। কথা বলার শক্তিও যেন হারিয়ে যাচ্ছিল। এই সেই আম গাছ। এই আম গাছটার বয়স 180 বছর। শ্রীরামকৃষ্ণদেব 10 বছর বয়সে নিজের হাতে এই আম গাছটি রোপণ করেছিলেন। আজও সেটা একই রকমভাবে রয়ে গেছে। আর এই যে খড়ের ছাউনির বাড়িগুলো দেখলে, এই বাড়িগুলোতেই রামকৃষ্ণদেব আর শারদা মা বসবাস করতেন। এখনও একই রকমভাবে আছে। কি অপূর্ব মেনটেনেন্স! এটা দেখে আমার আরও বেশি ভালো লাগছে। রামকৃষ্ণ মিশন বলেই বোধহয় এই মেনটেনেন্সটা সম্ভব হয়েছে। ঘোরা হয়ে গেল আমাদের ভেতরটা। ক্যামেরাটা অত অ্যালাউ নয়, তাই খুব বেশি ভিডিও তোমাদের জন্য করতে পারলাম না। স্বচক্ষে অবশ্যই তোমরা একবার দেখে যেও, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। চলে এলাম আমরা আমাদের পার্কিং জোনে। এবার বেরোবো বাড়ির পথে। হয়ে গেল আমাদের ঘোরা। এখন আমরা কামারপুকুর থেকে বেরিয়ে যাচ্ছি। তো দাদাকে জিজ্ঞেস করি কেমন হলো ঘোরা। খুব সুন্দর, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আবার আসবো একদম। এবার কিন্তু দিদিকে নিয়ে আসতে হবে। অবশ্যই দিদিকে নিয়ে আসবো। দিদিকে সত্যিই খুব মিস করলাম, এটা বলার জন্যে নয়, সত্যি মন থেকে মিস করছি। আজকে আমরা এলাম। হ্যাঁ, সেটা মানে এটার ফিলিংস ঠিক বলে বোঝানোর মতো না। অসাধারণ লাগলো। তোমার কেমন লাগলো? দারুণ লাগলো। আমি আগে অবশ্য আমি আরও একবার এসেছিলাম কয়েক বছর আগে। তখন তো ব্লগ করতাম না, যে কারণে ব্লগে আমি ধরে রাখতে পারিনি কামারপুকুরকে। তো এবার চেষ্টা করলাম, যতখানি পারলাম ধরে রাখলাম আর কি। তোমরাই জানিও কীরকম লাগলো। এখন আমরা আবার দাঁড়ালাম একটুখানি টি ব্রেক নিতে। বড্ড টায়ার্ড লাগছে, সারাদিন ধরে প্রচুর ঘোরা হয়েছে। তো আমরা চা খাই, আর সেই সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটা কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো টাটা।